নমস্কার। অরণ্য সপ্তাহর প্রথম দিন আমরা আলোচনায় এসেছি দেশীয় কটন বা কাপাস নিয়ে আর বাংলার তাঁত নিয়ে। দেখে নি এই ব্যাপারে। বাংলার হস্তশিল্পের তাঁত ও দেশি প্রজাতির কাপাস তুলো আজকাল প্রায় অবলুপ্তির পথে। হয়তো আর বছর 10 লাগবে সবকিছু ধুয়ে মুছে শেষ হয়ে যেতে। কারণ একটা শাড়ি তৈরি করতে যতটা সময় লাগে সে অনুযায়ী মজুরি মেলে না। ফুলিয়া, শান্তিপুর, নবদ্বীপ প্রভৃতি সব তাঁত শিল্প কেন্দ্রে রমরম করে চলছে পাওয়ার লুম। আমরা যেসব সস্তা তাঁতের শাড়ি বা গামছা হাতে বোনা বলে কিনে আনি সেগুলো আসলে সবই পাওয়ার লুমের। হাজার বছর ধরে চলা বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে প্রাচীন কারিগরি, হাতের নিপুণ সৃজন। এক এক করে নতুন আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সবাই আমাদের তাঁতকে নষ্ট করে দিচ্ছে। যেভাবে ধ্বংস হয়েছিল মসলিন, আরো আরো বহু 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 পুরুষের সাধনলব্ধ জ্ঞান রাসায়নিক রং আবিষ্কার হবার পর যেমন হারিয়ে গেছে আমাদের দেশের অগণিত শেডের প্রকৃতিজাত রং, প্লাস্টিকের মতো রাসায়নিক রঙও অবিনশ্বর। কাপড় মাটি হয়ে যাবে কিন্তু রং যাবে না। কিন্তু কি বা এসে যায় এতে? আমরা তো বলবো যুগের পরিবর্তনের সঙ্গে সবই বদলাবে, বদলই স্বাভাবিক। যাকে বলে বৃহৎ পুঁজির ইন্ডাস্ট্রি, তার জন্য আমরা লালায়িত। সেখানে আমাদের বেশি মাইনের চাকরি জোটে, হক কথা। কিন্তু এই বিপুল জনসংখ্যার দেশে বাকি মানুষগুলোর কি হবে, যারা হাজার বছর ধরে শত শত রাজার পরিবর্তনেও রাষ্ট্র বিপ্লবেও মরেনি? আসলে তারা স্বাধীন ছিল, জীবিকায় তাদের স্বাধীনতা ছিল। আমাদের হাতে কাটা সুতোর দিন শেষ হয়ে গেছে, চরকায় সুতো কাটার দৃশ্যও হারিয়ে গেছে। ফলে সরু মোটা সুতোর মিশ্রণে বুননে যে টেক্সচার পাওয়া যেত শাড়িতে, যা একটা কাপড়ের পৃথক অনুভূতি দিত, তা বাংলা থেকে হারিয়ে গেছে। এ এখন কারুর কাছে হতাশার, কারুর কাছে অবজ্ঞার বিষয় মাত্র। পাওয়ার লুমের নামে দাম বেশি, অথচ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। হাতে চালানো তাঁতের দাম অনেক কম। অনেক সাধারণ তুলনামূলক অদক্ষ শ্রমিক এতে কাজ করতে পারে। বাড়ির পরিবারের সকলেই এদের সংযোজন থাকে। ইচ্ছে করলে প্রতিটি কাপড়ের নকশা তারা নিজের ইচ্ছা মতো একটু একটু করে বদল করতে পারে। সেখানেই এর বিশেষত্ব। ফলে এক একটি কাপড় এক একটি পৃথক শিল্পকর্মে রূপান্তরিত হয়। আমরা ইতিহাস বিমুখ বাঙালিরা, ঐতিহ্য বিমুখ জাতি। আমাদের টেক্সটাইলের ইতিবৃত্ত খুঁজতে বিদেশের মিউজিয়ামে যেতে হয়, নিদেন পক্ষে আহমেদাবাদ যেতে হয়। আমরা বাঙালিরা শুধুমাত্র বাংলার তাঁতের যন্ত্রপাতি এবং তার নকশার ধারাবাহিকতা রক্ষার জন্য কোনো সংগ্রহশালা তৈরি করতে পারিনি, যেটুকু করেছে বিদেশিরা। কিন্তু এসব কিছুই আমাদের লজ্জা দেয় না। গরমের দেশে প্যান্ট শার্ট পরে খুশি, স্কুলে টাইও পরতে হয়। এক সময় খাদির এক জাতীয় বিজ্ঞাপন থাকতো যে দেশের মানুষের কথা ভেবে খাদি বস্ত্র ব্যবহার করুন। বর্তমান জিন বিজ্ঞানের দয়ায় আর বহুজাতিক কোম্পানিদের যন্ত্র নির্ভরতা আর একতান্ত্রিকতা বাড়াতে আর যে তুলাবীজ চাষ হচ্ছে, তাতে সাধারণ মানুষকে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। এক সময় আমাদের দেশে রঙিন তুলারও চাষ হতো, বাংলাতেও তুলো চাষ হতো। আজ সব হারিয়ে গেছে, কিন্তু বাকিটুকু আমরা কি ধরে রাখতে পারবো না? বন্ধুরা, সেই কারণেই বলছি, দেশীয় তুলোর কাপড় পরুন, হস্তচালিত তাঁতে বোনা শাড়ি খুঁজে খুঁজে পরুন। প্রকৃতির অকৃত্রিম স্নেহের দান বাংলার দেশি তুলোর কাপড় গরমে কতটা আরামদায়ক ও স্বাস্থ্যকর তা জানুন, এবং এই শিল্প আমাদের প্রাচীন ঐতিহ্য, তাকে রক্ষা করুন। অরণ্য সপ্তাহর প্রথম দিন আমরা মহাত্মা গান্ধী গ্রামোদ্যোগ সেবা সংস্থান ফাউন্ডেশনের
দুই কর্ণধার অরূপ ও রুবি রক্ষিতের সাথে আলোচনায় এসছি। এই আলোচনায় আমরা মায়েরা আর ছানাপোনারা শিখব কি করে পরিবেশ বান্ধব উপায়ে তাঁতকে ব্যবহার করা যেতে পারে এবং মহাত্মা গান্ধীর অহিংস পথে এই শিল্পকলাকে রক্ষা করা যেতে পারে। আমরা এখন একটি ওনাদের বৃহৎ কর্মকাণ্ডের একটা ছোট নমুনা দেখে নিই।
এটা কি হচ্ছে একটু বুঝতে দাও সাথে। ওটা সুতোটা যাওয়ার পরে মানে তাঁতিদের বাড়িতে যাওয়ার পরে ওটাকে প্রথমে ধুয়ে নিয়ে 2-3 দিন লাগে ওটা ধুতে। তারপরে ওটাকে যখন শুকিয়ে নেয়, শুকিয়ে নেওয়ার পরে আবার ওটাতে আম, তোমার মা পাড়ি বলে, পাড়ি করা বলে ওটাকে। ওই শুনতে পাচ্ছ? বুঝতে পারছি, বলো। হ্যাঁ, ওটাকে পাড়ি করা হয়, মানে ওই ভাতটাকে ওই সুতোর মধ্যে দিয়ে ঘষে 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 ওটাকে অ্যাকচুয়ালি আগে খই আর কলমা চাল দিয়ে ভাত বানিয়ে ওইটা দিয়ে ওই সুতোটাকে মার দেওয়া হতো, দিয়ে যাতে ওটাকে সুতোটা যাতে স্ট্রং হয়, ছিঁড়ে না যায়। তা ওটাকে ভালো করে মার দিয়ে শক্ত করে নিত। তারপরে ওই সুতোটাকে আবার ওই যে চরকাটা দেখলে ওই চরকাতে আবার সুতোটা দিয়ে শুকিয়ে যাওয়ার পরে ওইটাকে আবার তোমার ববিনে নিয়ে যাওয়া হয়, যেটা তোমার আবার সেই ড্রামিং করা হয়। এরপরে আরো অনেকগুলো প্রসেস, যেটাকে প্রিলুম প্রসেস বলা হয়। কত সময় লাগে? 2 ঘন্টা না একবারই? 150 তো। একটু জোরে বলো, শুনতে পাওয়া যাচ্ছে না। কতবার মার দেওয়া হয় ওটা মোটামুটি? একবার দুবার না মানে বারবার ড্রামিং করার আগে একবার, ড্রামিং করার পর? না 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 না, ওই একবারই করা হয়, একবারই করা হয়। উস্তাদের চরণ ধরি যেই কাম ধরি সেই কাম শিক্ষা করি। ইয়ারিং হুল পরেরটা দেখতে সালফার, পাচ্ছি না। মাদানি হুল সালফার, ইয়ারিং হুল সালফার, পাশবালি হুল সালফার, কি বলে? রকেট বাইরের সাথে রকেট পোনা, শোনা যাচ্ছে দুবলা না? ফাইল হাবলা হুল। হ্যাঁ, এবার প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, প্রশ্ন এটাই। প্রথমে তো ভীষণ ভীষণ ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা ভিডিও দেখানোর জন্য, এরকম, এবং আপনারা যে এই ধরনের জিনিস নিয়ে, যেটা আমাদের মানে পশ্চিম বাংলার, একান্তই পশ্চিম বাংলার একটা নিজস্ব শিল্প, কিন্তু দুঃখজনক ভাবে এটা আজকে হারিয়ে যাচ্ছে। শুধু যে আমরা এখন যে কটন বলে, এখনো আমি কটনের ইয়ে পরে আছি, তো সেটার সাথে যেটা তাঁতে বোনা হচ্ছে, কটন থেকে সুতো বার করে, সেটার সাথে পার্থক্যটা কি যদি একটু বলতেন। তিনটে বিষয়ে পার্থক্য হচ্ছে। প্রথম পার্থক্য হচ্ছে পৃথিবীতে যে তুলো আছে, বিভিন্ন প্রজাতির তুলো, তার মধ্যে ভারতীয় প্রজাতির 2 রকম তুলো আছে, আমেরিকার প্রজাতির তুলো আছে, আর মিশরীয় তুলো আছে। আমরা আগে মূলত এই ভারতীয় প্রজাতির তুলোর জামা কাপড় পরতাম। 2 রকম ভারতীয় যে তুলো আছে, আমরা কার্পাস তুলোর কথা বলছি, এছাড়া শিমুল তুলো আছে। কার্পাস তুলো 2 রকম ছিল,
একটা বড় বড় গাছ, সেখানে তুলো হতো। পশ্চিমবাংলার বহু অঞ্চলে এই বড় গাছ এখনো কিছু কিছু আছে। আর একটা হচ্ছে ছোট গাছের তুলো। আর যেটা বলছি যে এখন কিন্তু আমরা যে জামা কাপড় পরছি তা মূলত আমেরিকায় যে বীজের প্রজাতি, সেই আমেরিকান প্রজাতির তুলোর জামা কাপড় আমরা পরছি, যেটাকে অনেকেই আমরা জিএম তুলো বা পিটি তুলো বলে সংক্ষেপে বলি। এইটা একটা বদল ঘটে গেছে। দেশীয় প্রজাতির তুলোর জায়গায় আমরা এখন আমেরিকান প্রজাতির তুলো, যা আমাদের দেশে ব্যাপকভাবে চাষ করানো হচ্ছে, সেই তুলোর জামা কাপড় পরছি। দ্বিতীয়ত আরেকটা পরিবর্তন হয়েছে, আমরা এখন যা রং ব্যবহার করি সেই রংগুলো মূলত কেমিক্যাল রং। আগেকার দিনে মূলত 4 রকমের জামা কাপড় আমরা পরতাম, শাড়ি বিশেষ করে রক্তাম্বরী, পীতাম্বরী, শ্বেতাম্বরী এবং অবশ্যই নীলাম্বরী। ঠিক তাই, এই 4 রকমের কাপড় যে পরা হতো তার রংটা কিন্তু প্রাকৃতিক রং ছিল। সেই লাল রং হোক বা নীল রং হোক বা হলুদ রং হোক, এগুলো প্রাকৃতিক রং ছিল। আর এখন আমরা যে রংটা ব্যবহার করি এটা কেমিক্যাল রং, এবং এই রঙের কাপড়কে রঞ্জিত করতে গিয়ে প্রচুর পরিমাণে হাইড্রোসালফেট এবং তার সাথে সাথে কস্টিক সোডা ব্যবহার করা হচ্ছে, যেটা যখন রংটা ধুয়ে ফেলে দেওয়া হচ্ছে জমির খুব ক্ষতি করে। আর আরেকটা খুব মূল বিষয়, যেটা আপনি মূল প্রশ্ন রেখেছেন, যে তাঁতের কাপড়। আমরা হস্তচালিত তাঁতের জায়গায় মূলত বিদ্যুৎ চালিত যে তাঁত, যাকে পাওয়ার লুম বলা হয় সংক্ষেপে, সেই বিদ্যুৎ চালিত তাঁতের কাপড় পরছি হস্তচালিত তাঁতের জায়গায়। এবার আগেকার যে 3টে গুণের কথা বললাম, ওগুলো থাকা মানেই অনেক বেশি আরামপ্রদ শরীরের জন্য। প্রথম কথা, যে আমাদের শরীরে প্রচুর লোমকূপ আছে, এই লোমকূপের উপরে যখন আমি একটা কাপড়কে রাখছি, সেই কাপড়টা অনেক আরাম দিচ্ছে। মানে এটা তো সূর্যের আলো, বেশি বাতাস, তার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের ত্বককে রক্ষা করার জন্য, আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা যাতে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, তার জন্য আমরা পোশাক পরি। এই পোশাকের এই যে আচ্ছাদনের কাজটা, সেটা খুব আরামপ্রদ ছিল। এখনকারটা অত আরামপ্রদ নয়, তবে এখনকারটা অনেক জমকালো হয়েছে এবং দাম অনেক কম হয়েছে। তার জন্য প্লাস্টিক মেশানো হচ্ছে জামা কাপড়ে, সিনথেটিক ইয়ার্ন মেশানো হচ্ছে জামা কাপড়। এগুলি হচ্ছে মোটামুটি মূল প্রভেদ ঘটেছে। তো এখন আমরা মানে কিভাবে আবার কি আমরা যেই একটা এমন অবস্থার মধ্যে দিয়ে, যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে আবার কি আমরা মানে অনেক জিনিসেই আমরা আবার মূলত সেই পেছনের দিকেই চলে গেছি, যেখান থেকে শুরু করেছিলাম হয়তো সেদিকেই যাচ্ছি। তো দাঁড়িয়ে আবার আজকে কি আমরা এই ধরনের ইকো ফ্রেন্ডলি কাপড়, যেটা তাঁতের, আপনি বললেন হাতে বোনা তাঁতের কাপড়, হ্যাঁ, তো সেইগুলো কি আবার ব্যবহার আমরা করতে পারি? আর যদি করতে চাই তাহলে কি কি করতে হবে? তার জন্য যেটা বিভিন্ন জায়গাতে রুবি দেখাচ্ছে গিয়ে, যে আগেকার দিনে কিভাবে হাতে সুতো কাটা হতো চরকায়, তার ভাবনাটা এরকমই ছিল যে আমরা সবাই কিছুটা সময় চরকায় সুতো কাটতে সময় দেব, তাহলে এই সুতোটা তৈরি হয়ে গেল। সেই সুতোটা যদি আমরা তাঁতিদেরকে দেই, বা তারা যে তাঁতিরা যদি সংগ্রহ করে নিয়ে যায়, তারা আমাদেরকে তাঁতের কাপড় দিল। কারণ হচ্ছে বাজারে সবাই যারা বিক্রি করছেন অধিকাংশরাই বলছেন বৌদি এটা তাঁতের কাপড়, কিন্তু বলে তারা পাওয়ার লুমের কাপড় বিক্রি করছেন। কিন্তু একজন তাঁতি যিনি আমার থেকে সুতো নিতে এসছেন, সুতোটা নিচ্ছেন আর কাপড়টা বিক্রি করছেন, তখন আমি অনেকটা নিশ্চিত হতে পারি যেটা সত্যি হাতে তৈরি সুতোর বোনা কাপড়, হস্তচালিত তাঁতে। সেই জন্য তাঁতিদের সাথে আমাদের একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে আবার, যেটা এখন নষ্ট হয়ে গেছে। আমরা মূলত দোকান থেকে কাপড় কিনি। আর দ্বিতীয়ত, যেটা আমরা বারবারই বলছি, যে তাঁতের কাপড় আমাদের শরীরের জন্য অনেকটা আরামপ্রদ। তার পাশাপাশি তাঁতের কাপড় তৈরি করতে গেলে যে তাঁত যন্ত্রটা ব্যবহার হচ্ছে সেটা কাঠের, এবং প্রায় 17 রকমের গাছের কাঠ তাতে লাগে। ফলে কতগুলো ধরনের গাছকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে সংরক্ষণ করা, এই যে আমরা অরণ্য সপ্তাহ আজকে উদযাপন করা শুরু করতে যাচ্ছি,
এই ভিন্ন ভিন্ন ধরনের গাছ মিলে অরণ্য তৈরি হয়। আমরা বাগান নিজেদের পছন্দ মতো গাছ দিয়ে তৈরি করি, অরণ্য মানে সব রকমের গাছ, এবং এক একটা গাছের এক একটা ব্যবহার। আমাদের বাঁশের কাঠ লাগে, আমাদের কাঁঠালের কাঠ লাগে, শাল গাছের কাঠ লাগে, সর গাছের কাঠ লাগে, এরকম ভিন্ন ভিন্ন ধরনের কাঠের ব্যবহার হয় একটা তাঁতে। তার মানে অনেকগুলো মানুষের উপর নির্ভরশীল, অনেকগুলো জঙ্গলের উপর নির্ভরশীল, তবে কি একটা সমাজ তৈরি হয়। আর সেইভাবেই ছোট ছোট বাচ্চারা সমাজ তৈরি হওয়াটা শিখতে পারে। মানে তাঁতের কাপড় মানে শুধু একটা কাপড় নয়, এবং তাঁতের কাপড়টা শপিং মল থেকে কেনার একটা ভাবনা। আর আমরা যদি নিজেরা জোগাড় করে আনতে পারি তাঁতিদের থেকে, তাঁতিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, এবং তার পরবর্তীকালে আগেকার দিনে ছিল বাচ্চারা রং করতো জামা কাপড়, বিশেষ করে সরস্বতী পুজোর সময় পলাশ দিয়ে রং হতো, হলুদ দিয়ে রং হতো, নিম দিয়ে রং হতো। পুজোর আগে আমরা যে ফুল আমরা ব্যবহার করি, যে সমস্ত, ফুলের হ্যাঁ, সেই ফুলের আমরা রং করতাম। এই যে বাচ্চারা নিজেরা রং করছে, এক রঙের সাথে আরেক রং মিশিয়ে কি হয়, তার সাথে আরেকটা জিনিস কি হয়। যেমন রান্নার ক্ষেত্রে প্রচুর রকমের পরীক্ষা নিরীক্ষা হতো, মানুষ একটা মুখস্থ করে একটা জিনিসকে তুলে ধরছে, কপি করছে, যাকে এখন খুব বলা হয় কম্পিউটারে কপি পেস্ট, আর নিজেরা কিছু তৈরি করতে শিখছে, এই রঙের সাথে ওই রং মেশাচ্ছে, ওই রঙের সাথে ওই রং মেশাচ্ছে। এই যে নিজে কিছু করলাম, নিজে একটা নতুন রকমের রান্না করলাম, রং মিশিয়ে নতুন রকমের একটা রং হলো, কাপড়ের একটা নতুন ডিজাইন হলো। এইগুলো বাচ্চারা খুব কম বয়স থেকে একটা সৃজনশীলতাও শিখতে পারে। এখন যখন শপিং মল থেকে রেডিমেড একটা কাপড় কিনে নিয়ে আসছে, আমার তৈরি কাপড় বা আমার তৈরি রং রাঙানো হয়েছে, বা আমি এতে সেলাই করে কিছু কাজ করলাম, এই ভাবনাটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমরা দিতে পারছি না। আর তাছাড়া আপনি যে বললেন না যে ব্যবহারের পরিমিতি, যেটা শুনতে পাচ্ছেন না? না, রুবি ম্যাডাম কিছু বলছিলেন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন ধীরে বলুন। ধীরে উনি প্রশ্ন করলেন না যে এটা কি আবার ফিরিয়ে আনতে পারা যায় কিনা। একদম এটা সম্পূর্ণ হ্যাঁ। নির্ভর করছে আমাদের মানসিকতার উপর। আমরা যদি এই সমস্ত কাপড়গুলো পরতে চাই, আর আমরা যদি এই তাঁতিদের বাড়িতে যদি একটুখানি যাই, তাদেরকে যদি এই কিভাবে তারা জিনিসটা বানাচ্ছে এই বিষয়টা যদি একটু দেখতে পাই, বা আমরা অনেক সময় গুগল সার্চ করি, দেখি, অনেক কিছু দেখি, তো সেখানে যদি তাঁতিদের কাজকর্মগুলো যদি আপনারা মিউট হয়ে গেছেন ম্যাম। ম্যাম আপনারা মিউট হাত হয়ে পড়ে গেছেন। গেছে, আওয়াজটা আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ আওয়াজটা, হ্যাঁ হাত পড়ে গেছে, বলো। আমরা যদি তাদের বাড়ি যেতে পারি, একটু আমরা যদি একটুখানি দেখতে যাই, তাহলে কি হয়, আমরা তাদের বিষয়টা বুঝতে পারবো, এবং তাদের দৈনন্দিন জীবনে কত রকম অসুবিধে সত্ত্বেও আমাদের জন্য এত ভালো কাপড় তৈরি করে দিচ্ছে, সেটাকে যদি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের ভালো লাগতো। যেমন আমরা টিভিতে বসে বসে কার্টুন দেখি, সেটা যখন আমাদের খুব আনন্দদায়ক হয়, ঠিক তেমনি যদি বসে আমরা একটুখানি তাদের কাজকর্মগুলোকে একটু দেখতে পাই, তাহলে কি হবে, আমাদের বাচ্চারাও শিখবে, দেখবে, তারা বুঝতে পারবে যে তারা কত কষ্ট করে জিনিসগুলো বানাচ্ছে। এগুলোই আমাদের ব্যবহার করা দরকার আছে, বা তাদের সম্বন্ধে তাদের জ্ঞানটাও হবে যে কিভাবে তাঁতের কাজ করা হয়, তাঁতের কাপড় কি করে বানানো হয়, একটা কটন থেকে কি করে সুতো বানানো হয়, এবং সুতোটা তৈরি করার পরে আর কি কি কাজ আছে, এটা যদি দেখতে পায় তাহলে তাদের একটা যথেষ্ট জ্ঞান অর্জন হয়। এবং শুধু তাদের নয়, এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো জন্মাবে যখন সে বুঝতে পারবে ব্যাপারটা। হ্যাঁ, তখন কি হবে, মানে এটা আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমরা যদি এই সব বিষয়গুলোকে একটুখানি সবার সামনে তুলে ধরতে পারি, তাহলে সবার একটুখানি আগ্রহ হতে পারে, এবং আগ্রহ থেকেই তো ডিমান্ড বাড়ে, এবং চাহিদা বাড়ে। চাহিদা বাড়লেই তাদের কাপড়গুলো তারা আরো বানাতে পারে, এবং আমাদের কাছে সেটা এসে পৌঁছতে পারে। আমরা কিনলেই হয়, আমরা একটু জানতে পারলেই হয়। আবার জানতে পারা, আসলে আরেকটা জিনিস যেটা রুবি দি, আমি ইন্টারাপ্ট করছি তোমাকে, যে চাহিদার কথা যে এলো, বাবা মারা তো আজকাল বাচ্চাদের চাহিদা
হওয়ার আগেই অনেক অনেক জামা কাপড় দিয়ে পূরণ করে দিচ্ছে, কারণ তারা মানে শপিং মলে যাচ্ছে। আগে যেটা বছরে একবার দুবার জামা হতো, এখন তো হাজার হাজার জামা কেনা হচ্ছে, জন্মদিনে একবার, প্রতি মাসে একবার। তো আমরা যদি বস্ত্র শিল্পটাকে আদর করতে শিখি এবং ভালোবাসতে শিখি, আমাদের তো, আমার মনে হয় যে আমাদের প্রয়োজনীয়তাটাও কমে আসবে, তাই না? বারবার কিনতে হবে না, বা না কোথাও একটা লাইফস্টাইলের চেঞ্জ আনতে হবে, আমার ধারণা। অন্তরা, আমার মনে হয় প্রয়োজনীয়তাটা মানে অপশনটা বদলানো দরকার। মানে আমরা কোনটা প্রয়োজনীয় মনে করছি। মানে রুবি এইমাত্র আলোচনা করছিল যে এই তাঁতিদের কাজ দেখলে পরে তাদের কষ্টটা বুঝতে পারবো। আমার মনে হয় শুধু তাঁতিদের কষ্ট সেইটা বুঝতে গিয়ে একজন মা, একজন বাবা তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে মানুষ করতে কি কষ্ট করে, কত রকমের কাজ করতে হয়। এবং এই যে কম জামা কাপড়, ঠিক তেমনি কম রান্না হয়েছে, কম কিন্তু সেটা খুব সুন্দর করে রান্না হয়েছে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে শিখবো। একজন একটা খুব ছোট্ট করে সুন্দর সেলাই করেছে, একটা ছোট্ট রং করেছে, একটা মাটির পুতুল করেছে। এই যে প্রত্যেকের নিজেদের সৃজনশীলতাটাকে গুরুত্ব দিতে শিখবো, তাহলে পরেই আমাদের সঙ্গে আমাদের বাবা মার, আমাদের সঙ্গে আমাদের ঠাকুমা দিদিমার সম্পর্কটা সুন্দর হবে। আমরা একে অপরের থেকে দূরত্ব তৈরি হবে না। দূরত্ব তৈরি হচ্ছে, দূরত্ব থেকে আমরা অনেক অন্যায় কাজ করে ফেলছি, অন্যায় কাজগুলো একে অপরের কাছে লুকাচ্ছি। এই যে সমস্ত পরিস্থিতিটা তৈরি হচ্ছে বাচ্চাদের সামনে, সেটা অনেক কমে যাবে যদি আমরা এই হস্তশিল্পের কাজগুলো দেখতে যাই। দেখতে দেখতে ভাববো আমার বাবা কোথাও এরকম ভাবে কাজ করেন, আমার মাও এত এত ধরনের কাজ করেন। তাহলে আমাকে কি ভাবতে হবে? আমি কি বায়না করব যে এক্ষুনি আমার আরেকটা জামা কাপড় চাই, আমার আরেকটা জুতো চাই, বা আমার আরেকটা জিনিস চাই, ওটা এক্ষুনি চাই? এই যে অপেক্ষা করতে শেখা, ভালোবাসতে শেখা, গুরুত্ব দিতে শেখা, এইসব বোধগুলো অনেক কমে যাচ্ছে। আমরা আইটেমের প্রতি খুব বেড়ে যাচ্ছে। মানে যার জন্য বলা দরকার ভালো খাবার খাওয়া দরকার, সেটা বানাতে সময় লাগবে। ভালো জামা কাপড় পরা দরকার, ভালো জামা কাপড় মানে ভালো তুলোর জামা কাপড়, ভালো জামা কাপড় মানে প্লাস্টিকের জামা কাপড় নয়। আমরা সবাই যা পরে ঘুরে বেড়াচ্ছি মূলত এটা প্লাস্টিকের জামা কাপড় বলা যায়। প্রায় অর্ধেকটাই হচ্ছে পলিয়েস্টার। তার জন্য প্রচন্ড গরম লাগে। গরম লাগে আমরা বলছি ফ্যান চালাও, ফ্যানে হচ্ছে না, এসি চালাও, এসি চলছে, ঠান্ডা লাগছে, বোন ম্যারো শুকিয়ে যাচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছি, প্রচুর ওষুধ খাচ্ছি, হাসপাতালে ভর্তি হব, হাসপাতাল ভালো নয়, নার্সিং হোমে ভর্তি হব। ফলে আমার বাবা যে আয় করছেন, আমার মা যে আয় করছেন, সেটা আলটিমেটলি ওই ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে, আমার আনন্দের জন্য থাকছে না। আর একটা কাপড় বারবার, মানে অনেকগুলো কাপড় বছরে হলে অপচয়ও তো প্রচুর হচ্ছে। আগে একটা কাপড় হলে সেই কাপড়টা প্রথমে শাড়ি, তারপরে সেটা কাঁথা, তারপরে সেটা নেতা, এবং মানে কাপড়টার কোনো অস্তিত্ব মানে শেষ অব্দি থাকতো না ততক্ষণ না প্রকৃতির মধ্যে মিশে যাচ্ছে। এখন কাপড়ের দ্বারা প্রচুর ল্যান্ডফিল সাইট ভর্তি হয়ে যাচ্ছে, যে ওয়েস্টটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের মধ্যে চলে যাচ্ছে, উৎপাদন সাথে সাথে এবং ম্যাডামেরও হয়তো খেয়াল থাকবে যে আগেকার দিনে সমস্ত পুরনো কাপড় দিয়ে বাড়ির বর্ষিয়ান মহিলারা কাঁথা বানাতেন নবজাতকের জন্য। কারণ কি, আমি ওই প্রসঙ্গেই আসছিলাম যে কাপড়ের পাড়টাও তখন কাজ হতো, ওই কাপড়ের পাড়ের থেকে সুতো বার করেই কাঁথাটা সেলাই করাবে। ঠিক। এই যে ভাবনাটা যে আমি আমার ঘরের ওইটুকু নষ্ট করব না, ফেলে দেব না। এখন তো খাওয়ার আনন্দই নেই, জামা কাপড়ের আনন্দই নেই, পছন্দ হলো না ফেলে দিলাম, পরছি না, অন্যকে দিয়ে দিতে বললাম, আমার পছন্দ হয়নি তুমি এটা অন্যকে দিয়ে দাও, মাকে মুখের উপর বলে দিচ্ছি। কিন্তু আমার ঠাকুমা যখন আমরা দেখবো ওই পাড় থেকে সুতো বার করে কাঁথাটা সেলাই করছে, তাহলে আরেকটা অনুভূতি তৈরি হয়, সংসারের মধ্যে আমাদের নিজেদের সম্পর্কটা অন্যরকম হয়। আর ওই যে কাপড়টা ছিল অনেক মোলায়েম হতো। ঠাকুমা এবং দিদিমা দুজনকেই এটা করতে দেখেছি। কারোর কাছে নীল সবুজ, কারোর কাছে লাল সুতো বল থাকতো, সেটা দিয়ে সেলাই করতে শিখে। এবং আমি দেখেছি তারা গল্প, রামায়ণ বা মহাভারতের কোনো একটা সিন পর্যন্ত তারা কাঁথায়, আমার ঠাকুমাকে আমি করতে দেখেছি, উনি এঁকে দিয়েছেন। বিশ্ব মানে যেটা রামকৃষ্ণদেব বলছেন নীতি শিক্ষা হয়ে যেত। মাধ্যম দিয়ে কাঁথা গল্প
ঠাকুমা দিদিমারা গল্পটা বলছে, আমরা ওই গল্পটা শুনতে উৎসাহিত বোধ করতাম, আমরা বিস্মিত হতাম। আমরা এখনকার কোনো কিছুতে বিস্মিত হই না। এবং ওই যে সুতোটা ব্যবহার হতো, ওই যে তুলোটা ব্যবহার হতো, আর এখন আমরা হাগিস কিনছি, আমরা এখন ডায়াপার কিনতে হচ্ছে, এবং তাতে অত্যন্ত সিনথেটিক দেওয়া আছে। বারবার এখন বিদেশে বলছে যে এই সমস্ত ডায়াপার গুলো ব্যবহার করা ভালো নয়, কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তো কেমিক্যাল ব্যবহার হচ্ছে সেখানে। তো এই বিষয়গুলো আমরা এই বললাম না, বিজ্ঞান থেকে বিজ্ঞাপনের যুগে বোধহয় চলে আসছি, আধুনিকতার নামে বিজ্ঞান থেকে দূরে সরে আসছি। হওয়ার কথা ছিল আধুনিকতা মানে আরো উন্নততর বিজ্ঞানের প্রয়োগ হবে। খুব সুন্দর কথাটা বললেন আপনি, একদমই তাই। যে আমরা বিজ্ঞান থেকে বিজ্ঞাপনে চলে এসেছি, যে আমাদের জীবনটা এখন বিজ্ঞান থেকে সরে বিজ্ঞাপনে এসে ইয়ে হয়েছে। খুব সুন্দর কথা বললেন আপনি। তো আমার আরেকটা প্রশ্ন, যে আমরা তাঁত, এই যে তাঁত শব্দটা কার জন্য ব্যবহার করছি, মানে সেই সুতোটাকে কি মেশিনটাকে, মানে কোনটাকে তাঁত বলছি? তাঁতের শাড়ি যে বলা হচ্ছে, তাঁত কি? তাঁত আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে এই যে যন্ত্রটা তৈরি হচ্ছে, যে টানাটাকে আগে মানে টানা ভরনা বা টানা পোড়েন, এই দুটো ধরনের সুতোকে তো সাজানো হচ্ছে। এবং অনেকেই বলেন যে এইটা প্রথম এই ভাবনাটা এসেছিল কিভাবে, এবং তার তো আগে এত উন্নত ছিল না পৃথিবীতে। আগে তকলি থেকে যখন সুতো হতো, অনেকেই বলেন যে বাবুই পাখির বাসা দেখে দেখে কোনো মহিলা ভেবেছিলেন যে শুধু আমরা কিভাবে আমাদের লজ্জা নিবারণের জন্য একখণ্ড কাপড় তৈরি করতে পারি। এই যে লজ্জা নিবারণের জন্য, শরীরের আচ্ছাদনের জন্য, নবজাতক বাচ্চা সে যাতে একটু আরামে শুতে পারে, তার তলাতে আমি যদি একটু কাপড় দিতে পারি, বানাতে পারি, এই ভাবনা থেকে প্রিমিটিভ যে তাঁত, পৃথিবীর প্রথম দিককার লুম, সেগুলো তৈরি হয়েছিল আস্তে। এবং সেগুলো বলা যেতে পারে ওই হাত দিয়ে হয়তো তাল পাতা যেরকম ভাবে বুনে সেইভাবেই বুনেছিল। পরবর্তীকালে সেটাকে টানা তৈরি হলো, তারপর সেখানে কি করে সুতো করা যায়, এইগুলো হলো। এবং এখানে বলতেই হচ্ছে যে মহিলাদের সৃজনশীলতার একটা বিরাট উদাহরণ হচ্ছে তাঁত। এই যে তাতে আমরা যে তার আগে সুতো তৈরি করা, যেটা রবি বলছিল, সুতোকে এখন যেটা বলি মাঞ্জা দেওয়া, এই যে আমরা ঘুড়ি ওড়াবার যাওয়ার সময় সুতোটাকে ভাত দিয়ে শক্ত করে দিই যাতে আকাশে উঠতে পারে, এইরকমই সুতো টানা সুতোটাকে শক্ত করে দিতে হয়, তার মধ্যে দিয়ে আরেকটা সুতো আমরা বুনে দিয়ে যাচ্ছি, কাপড়টা তৈরি হয়। তাই এই যে সৃজনশীলতার ভাবনাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সবাই একরকম মানুষ হবে, এইটা কিন্তু আমাদেরও খুব সমস্যা তৈরি করছে। তাঁতটাকে বলছে মানে একটা কাঠের জল, মানে একটা স্ট্রাকচার যেখানে এই কাপড়গুলো বানানো হয়, একদম হাতে তৈরি, প্রত্যেকটা জিনিসকেই হাতে তৈরি করা হয়েছে। মানে একটা তাঁত বানাতে গেলে কোনো রকম মেশিন বা কোনো বিদ্যুৎ ব্যবহার করা হয় না, মানে হস্তশিল্পী হস্ত দ্বারা তৈরি এই কাঠের একটা ফ্রেম যদি বলা যায়, যেখানে হাতে করে সমস্ত মানে শাড়ি বলুন, কাপড় বলুন, যাই বলুন না কেন, সেটা হাতে তৈরি করা হয়। এখানে কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না, তাকেই তাঁতের শাড়ি বলা হচ্ছে বা তাঁতের কাপড় বলা হচ্ছে। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে আসি। আমাদের ছোটরা যাতে তাদের এই শিল্পটা তাদের মধ্যে ফিরিয়ে আনা যায় বা তার সংবেদনশীলতা ফিরিয়ে আনা যায়, আমরা আমাদের স্কুলে কি ছোট আকারে তাঁত বা তাঁত বোনা এবং সুতো কাটার ব্যবস্থা করতে পারি? কারণ সেটা একটা ভালো দিক, যেটা থেকে মানে আমি বলছি না যে তাঁতিরা যে কোয়ালিটির বা যে মানে মাপকাঠির বড় কাজ করছে তত বড় নয়, কিন্তু ছোট আকারে তাঁত বোনার যে কোনো ব্যবস্থা, এটা কি স্কুলের মধ্যে করা যেতে পারে? মানে একটু প্রসঙ্গতর যাওয়া নয়, এটাই খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আসলে আমরা ইংরেজদের যে মেকলীয় শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছি, তো এখন কিন্তু পৃথিবীর সবচাইতে যারা উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যেমন জাপান, যেমন আয়ারল্যান্ড, যেমন সুইডেন, এই সমস্ত দেশে কিন্তু বাচ্চারা স্কুলে তাঁত বোনে। তাদের জন্য ছোট তাঁত আছে, সেই তাঁতে তারা কাপড় বোনে। আমরা ব্যাঙ্গালোরে দেখে আসলাম, ওরা আনিয়েছেন জাপান থেকে ওই তাঁত, বাচ্চাদের বুনতে পারবে সেই উপযোগী তাঁত। এবং সুতো কাটার কাজও আমরা দেখলাম বোম্বেতে চালু করেছে,
কারণ এই যে মনোযোগ থাকছে না বাচ্চাদের বিরুদ্ধে, এখন একটা খুব বড় অভিযোগ যে আজকের বাচ্চারা কোনো কথা মনোযোগ দিয়ে ফোকাস শোনে না, কনসেন্ট্রেশন মনে রাখতে পারে না, ভুলে যায় খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে ওই সুতো কাটার কাজটা করলে পরে তার মনঃসংযোগটা খুব বাড়ে। ফলে দেখছে বাবা কিছু বলছে, মা কিছু বলছে, মনেই রাখতে পারছে না। কারণ হচ্ছে যে আজকে মনে রাখার প্রয়োজনটা অনেক কমে গেছে। সেক্ষেত্রে এই সুতো কাটা মানুষের মনঃসংযোগ বাড়াতে খুব সাহায্য করে। আর তাঁত বুনতে বুনতে সে শিখবে অনেকগুলো অঙ্কের প্রয়োগ শিখবে, ভৌত বিজ্ঞানের প্রয়োগ শিখবে। মানে যেটা আজকের ইউরোপের আধুনিক শিক্ষা বলছে যে ছেলে মেয়েদেরকে খালি পুঁথিগত শিক্ষা দিলে হবে না, প্রয়োগগত শিক্ষা দিতে হবে। যেটা সবচেয়ে উন্নত দেশ আমরা বলি শিক্ষার ক্ষেত্রে আয়ারল্যান্ড এবং সুইডেন, তারা যেমন বন্দুকের খেলনা দেয় না, মানে বাচ্চারা হিংসা শিখবে, সেটা তারা চায় না। সেজন্য সে দেশের রাষ্ট্র কোনো বন্দুকজাত দেখতে খেলনা বিক্রি করতে অনুমতি নেই। কিন্তু এই ফুল থেকে রং করা যায় কিভাবে, কিভাবে সে কাপড় বুনতে পারে, আমাদেরও খুব ইচ্ছা আছে। আমরা দেখেছি ওই তাঁত যেটা জাপানে তারা বানিয়েছেন, বাচ্চারা কাপড় বুনতে পারবেন, মোটা সুতোর কাপড়, এবং ছোট পরিমাণে গলার মাফলার তৈরি করতে পারবেন, রুমাল তৈরি করতে পারছে, এবং সেগুলো তারা রং করছে। আমরা তো এখনো এগুলো নিয়ে ভাবছি না যে উন্নত শিক্ষা ব্যবস্থা মানে ওইগুলো হাতে কলমে কাজটা করতে হবে। মুখস্থটা হচ্ছে উন্নত শিক্ষা ব্যবস্থা নয়। ইংরেজরা তাদের কিছু কেরানি দরকার ছিল, আমাদের দেশের থেকে জিনিসপত্র নিয়ে বিদেশে চলে যাবে, লুটপাট করবে, তার হিসেব রাখার দরকার ছিল, তাই ওই রকম ধরনের একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। কিন্তু আমাদের দেশের এই হরপ্পা মহেঞ্জোদারো থেকে চলে আসা এই যে বিজ্ঞান, যে মানুষ বানিয়েছিল সেই যুগে কাপড়, তারা তুলো চিনতো, তারা সুতো চিনতো, এবং প্রাকৃতিক রঙকে কিভাবে ব্যবহার করা যায়। এবং ইউরোপের মানুষরা অপেক্ষা করে থাকতো ভারতের এই নীলাম্বরী শাড়ির জন্য। আজকে আমরা সেই নীলাম্বরী শাড়িকে বাংলার ভুলে গেছি, বা বাংলার যে ধুতির কাপড় যার মধ্যে দিয়ে জল যেতে পারবে না, এই রকম কাপড় তাঁতিরা বুনতে পারতেন। এই ভাবনাগুলোকে, এগুলো শুধু আইডেন্টিটির বিষয় নয়, এগুলো শুধু ইকো ফ্রেন্ডলি হওয়ার বিষয় নয়, এটা সার্বিকভাবে একটা মানুষের বিকাশ, আর একটা নতুন প্রজন্ম নতুন কিছু বানাতে পারবে। আমরা মূলত যা করছি, তাঁতের যেটা যন্ত্র পাওয়ারলুম, সেটা শুধু বিদ্যুৎ ব্যবহার করছে তা নয়। যদি কোনোদিন যান, যেটা আমরা বলছি এই তাঁত দেখতে যাবেন আর একটা পাওয়ারলুমও দেখতে যাবেন, আপনারা দাঁড়াতে পারবেন না সামনে, এত শব্দ, এত শব্দ। সেখানে যে তাঁতিটি কাজ করছেন বা যে তাঁতি পরিবারের বাড়িতে ওই পাওয়ারলুম মেশিনটা বসানো হয়েছে, তাদের বাড়ির বাচ্চাদের কত ক্ষতি। দাঁড়াও একটু দাঁড়াও, মাইকের বোধহয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আসলে অল্টারনেটিভ মাইক ইউজ করার জন্য প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা তো ছুতোরের কথা বললে, মানে আমাদের দেশে কি এখনো সেই ছুতোর আছে যারা তাঁতের মানে কি বলবো, হাতের তাঁত বুনতে মানে বানাতে পারে? তাহলে কি আমরা সেই আকারে ভাবনা চিন্তা করে ছোট ছোট তাঁত বানাতে পারি? না, আমরা প্রাথমিকভাবে ভেবেছি বিদেশ থেকে একটা ছোট তাঁত আনাতে হবে। সেইটা এবার আমরা এখানকার সুতোদেরকে দিয়ে ওটাও বানানো যায় কিভাবে। তবে সুতো তৈরি করার কাজটা খুব অবিলম্বে শুরু করা দরকার, তাতে বাচ্চাদের মনঃসংযোগটা বাড়বে প্রথমত। দ্বিতীয়ত, তারা ভালো কাপড়ের জামা কাপড় কেন পরবে সেটা নিজেরা বুঝতে পারবে। আমরা ওই সুতোটা নিয়ে যখন তাদেরকে কাপড় বানিয়ে দেবো তাঁতিদের থেকে, তাহলে ওই কাপড়ের তফাৎ কি, আর বাজারের যে জামা কাপড় কিনছি বা বাজারে যে কাপড় পাওয়া যায় তার সঙ্গে তফাৎ কি, এটা আমি একটু দেখাতে পারলে ভালো হতো। যদি দেখানো যায় একটু কাপড়টা। আমরা তাহলে সেই ধরনের কিছু কাপড় এনে স্কুলে এক্সিবিশন করে রাখি, যাতে বাচ্চারা সেখান থেকে অল্প অল্প পরিমাণে কালেক্ট করতে পারে। এই যেমন এই যে জামাটা, এটা একটা জামা, আমি একটু দূর থেকে দেখাই। প্রথমত এই যে জামাটা, এই যে রংটা, নীল রংটা কোনো কেমিক্যাল রং নয়, এটা অপরাজিতা ফুলের থেকে তৈরি করা রং। এবং তুলোটা হচ্ছে দেশি তুলো, মানে দেশি সিড থেকে বানানো। আচ্ছা, অপরাজিতা ফুলের থেকে করা।
আর এটা একটু বিটি ধরো। কটন নয়, বিটি কটন। না না, দ্বিতীয়ত এটা দেখবা এই যে পকেটটা হচ্ছে সামনের দিকে মাঝখানে। আগেকার দিনে বয়স্ক লোকেরা তো ভুলে যেতেন, তারা এই মাঝখানে পকেট রাখতেন, ফলে কেউ পকেট থেকে তুলে নেবে তা হবে না, মাঝখানে থাকতো। এখানে চাবি, কলম, সুতো এগুলো সব তারা মাঝখানটায় হ্যাঁ, রাখতো। দুটো দিকটা থেকে কাপড়টা টানা থাকতো, ফলে ছিঁড়তো কম। আমাদের জামা কাপড় কিন্তু এখান থেকে ছিঁড়ে যায় সাধারণত, এই জামা কাপড় ছিঁড়তো কম, একটা জামা অনেকদিন পরতে পারতেন। এখনকার বাচ্চাদের জামা কাপড় 1 বছরের মধ্যে শেষ, কিন্তু আগেকার দিনের একটা জামা 25-30 বছর মানুষ পরতেন। এবং আমি এইটা একটু সামনে নিয়ে আসি। এটা হ্যাঁ। তাঁতের একটা অদ্ভুত মানে সিস্টেমে ওরা বানিয়েছে, এটাকে লুজ উইভ বলে। দেখতে পাওয়া যাচ্ছে কতটা হ্যাঁ, হ্যাঁ। পাকা পাকা হ্যাঁ, বানানো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া মানে যাচ্ছে। তো এইটা মানে জমিটা আমাদের, তো, মানে কাপড়ের জমিটা বলছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখা যাচ্ছে এখানে, হুম। হ্যাঁ, এই যে আমার হাতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তার মানে এটাকে যে ওরা বানিয়েছে যখন, তখন ওই যে লুজ উইভ করেছে। এটার একটা সিস্টেম আছে। আহ, মানে তাঁতের বিষয়ে যদি আরো বেশি যাওয়া যায় তখন সেই বিষয়গুলোকে জানানো যাবে পরে, হয়তো এই বিষয় নিয়েও কথা আমরা বলবো পরে। তো এটাকে যাতে গরমে, আমরা যখন গরমে ভীষণ ঘামি, তখন এমনিতেই তো কটন, পিওর কটন গায়ের জন্য মানে শরীরের জন্য যথেষ্ট আরামদায়ক। তাছাড়া খুব ভালো মানে কাজ করে আমাদের শরীরে, যেটা যখন ঘাম হয় তখন সেটাকে অ্যাবজর্ব করে নেয়, মানে টেনে নেয়, শুষে নেয়। তো আমাদের শরীরে অস্বস্তি বোধ হয় না। তো সেই কারণে আরেকটু এটাকে একটু লুজ ভাবে বানানো হয়েছে, যাতে মানে গায়ের মধ্যে হাওয়া চলাচল আরো বেশি করে করা যায়। তাতে কি হবে, মানে আহ যাতে মানে গাটা গরম না হয়ে যায়, বা স্কিনটা কোনো প্রবলেম না হয়। এটা পরলে আরো বেশি, অনেক অনেক বেশি আরামদায়ক। কুল থাকা যাবে আর কি অনেক। হ্যাঁ, অনেক বেশি আরামদায়ক। সিনথেটিক করলে যেমন শরীরে মানে স্কিনের উপরে যখন সিনথেটিকটা দেওয়া হয়, আমরা যখন পড়ছি, আমাদের যে এখানে যে পোর্স আছে, মানে স্কিনের মধ্যে যে হ্যাঁ, হ্যাঁ, ফুটো ফুটো যেটা থাকে, বাচ্চাদের বোঝার জন্য আমি বলতে চাইছি। তাতে কি হয়, যখন আমাদের শরীর থেকে তাপটা বেরোনোর একটা জায়গা দেওয়া দরকার, যেমন এখানে আমি যেমন ঢেকে রেখেছি, তো এটা যদি আমার সিনথেটিক হয়, তাহলে ওটা ওই 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 জায়গাটাকে আটকে রেখে দিচ্ছে, চেপে রেখে দিচ্ছে, কারণ সিনথেটিক কখনোই ভেতরের তাপটাকে বাইরে বেরোতে দেয় না। তাহলে আমার কি শরীরে অন্যান্য অনেক রকম রোগের সৃষ্টি হতে পারে, বা স্কিনের প্রবলেম হতে পারে, যেটা আমরা বুঝতে পারি না। তাই আমাদের এই প্লাস্টিকের যে কাপড়, আমরা সিনথেটিক মানেই প্লাস্টিকের কাপড়, সেটাকে ব্যবহার করাটাকে যতটা সম্ভব কম করা যায়, সেটাই কিন্তু সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। কেননা বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের স্কিনটা প্রচন্ড সফট এবং ভীষণ সেন্সিটিভ, যেখানে রংটা, রং এবং তুলোটা, এই দুটোই যেন মানে প্রাকৃতিক যেন হয়, মানে সিনথেটিক যেন না হয়। তাহলে কি হবে, তার শরীরে কোনো রকম অসুবিধে হবে না। এটাই আমার বিশেষ করে গেঞ্জি, টেপ জামা এগুলো একেবারেই কটন হলে খুব ইনার ভালো হয়। গার্মেন্টস, হ্যাঁ খুব ঠিক। ভিতরে যে জামাগুলো আছে, ভিতরে যেটা পরছে, বা বাচ্চারা যেরকম ভাবে মানে সিনথেটিকটাই বেশিরভাগ ব্যবহার করা হয়, সেই জায়গাতে যদি আমরা এই কটনের জিনিসটাই ব্যবহার করতে পারি, তাহলে কি তার কোনো রকম, এই যে বাচ্চার যখন জন্ম হয়, তখন তাকে যে সমস্ত কাপড়গুলো এখন ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ধরনের বাজার থেকে নিয়ে এসে তাদের গায়ে পরানো হচ্ছে, তাতে যে র্যাশেস গুলো হচ্ছে, সেটা কিন্তু হবে না। তার জন্য দরকার আমাদের পিওর কটন বা তাঁতের জিনিস। তবে তাঁতের আরেকটা জিনিস দেখাবো আমি। তাঁতের জিনিস বললেই যে আমাদের মানে স্কিন ফ্রেন্ডলি হবে তা নয়, কেননা তাতে যখন বানানো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যে টানাটা দেওয়া হয়, সেখানে কিন্তু তাঁতিদের সুবিধা হয় বুনতে, সেই কারণে তারা সিনথেটিক ব্যবহার করে। আর ঘরনাতে যেটা দেয়, সেটা হয়তো খাদি বা হ্যান্ডলুমের যে সমস্ত, বা যে পিওর কটন, সেটা ইউজ করেন। কিন্তু যেখানে
দুটোই কটন টানা হবে। মানে হরাইজন্টাল সুতোটার কথা বলছো তাই তো? হ্যাঁ, টানা যেটা এইভাবে যাচ্ছে, হ্যাঁ, আর হ্যাঁ। ঘন্না হচ্ছে এইভাবে, লম্বা যেটা টেনে মাকু, রাখা হচ্ছে। মাকুটা, হ্যাঁ হ্যাঁ, যেখানে মাকুটা মাকুটা টানা। চলে যাচ্ছে। হ্যাঁ, আমি মাকুটা একটু দেখাই। হ্যাঁ মাকুটা, হ্যাঁ দেখেছি, ওই যে ভিডিওটার তুমি আচ্ছা, আচ্ছা, দেখিয়েছিলে ওর মধ্যে দেখেছি। হ্যাঁ, তো এইভাবে আর কি জিনিসগুলো যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের মানে স্কিনের কোনো প্রবলেম হবে না। তাছাড়া শুধু স্কিনের জন্য না, আমরা যে খাবার খাই তাতে যে হজমের প্রবলেমটা হচ্ছে তার জন্য কারণ কিন্তু আরো আমাদের বোঝা দরকার এই সিনথেটিক কাপড়গুলো ব্যবহার করার জন্য। যে কারণটা বললাম যে তাপ বাইরে বেরিয়ে যেতে পারছে না, আর যদি কটন হয় তাহলে সেই তাপটাকে কিন্তু সে বার করে দিচ্ছে। মানে কটনের জিনিস মানে এই তুলোজাত যে সমস্ত কাপড়গুলো সেগুলো কিন্তু আমার এয়ার কন্ডিশনের কাজ করে। হুম। আর আচ্ছা, এখন চরকা নিয়ে যেটা একটা প্রশ্ন করি, যে চরকাটা তুমি দেখালে বাচ্চাদের জন্য কি ওই চরকাটাই প্রযোজ্য নাকি অন্য কোন চরকা তাদের ব্যবহারের দরকার? মানে এই চক্র থেকে এই বাচ্চারা চরকা, পারবে। হ্যাঁ, এই চরকা থেকে ওরা আরো ভালো পারে। মানে আমি বলবো বড়দের থেকে ওরা বেশি মানে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। আমি যতজনকে শিখিয়েছি বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে নিতে পেরেছে। আচ্ছা, মানে 2-3 ঘন্টা করে যদি 2-3 দিন প্র্যাকটিস হয় তারপর থেকেই ওরা পারবে। মানে খুব সহজ ব্যবস্থাপনা। মানে আগেকার দিনের যেটা বিজ্ঞান, এই কারণে আমি বলছি ওটা বিজ্ঞান ছিল যে সবার জন্য বিজ্ঞান, সব মানুষই পারবে। আমি যদি যন্ত্রটাকে খুব জটিল করে বানাই, অনেকজন ইঞ্জিনিয়ার লাগবে, একদম তারা একদম। মিটিং করবে, তারা প্ল্যান করবে, তবে যন্ত্রটা সচল হবে। কিন্তু যে তকলিতে যে সুতো কাটা সেটা আরো সহজ ব্যবস্থাপনা ছিল। এই সহজ ব্যবস্থাপনাটা জরুরি হয়ে পড়েছে। তবেই বেশি মানে লোককে এমপ্লয় করা যাবে, নয়তো ওই ধরনের যদি অতি মানে কি বলবো খুবই জটিল যন্ত্র সাহায্যে যেটা হচ্ছে সেটা তো, ওটা তো একটা আইপি তৈরি হচ্ছে, তাদের কাছে থাকছে, সেটা খারাপ হলে সেটা মেরামত করার মুশকিল হচ্ছে সেটা। এবং আমাদের জীবনযাপনও আমরা অনেক কঠিন করে ফেলেছি এরপরে। তাদের উপর দিয়ে নির্ভরশীল হয়ে পড়ছি আর কি, যারা যন্ত্রগুলো প্রোভাইড করছে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বারবারই বলছি কলকারখানা হলে উন্নতি হবে, বেশি লোকে কাজ পাবে। আসলে কিন্তু কাজ চলে যাচ্ছে, অনেক লোকের কাজ চলে যাচ্ছে। ওই যে গফুর মিয়ার কথা, সে গ্রামে অনেকগুলো কাজ করতো, সে গো পালন করতো, সে চাষ করতো, অন্য ধরনের হস্তশিল্প করতো। সে এখন চট্টলে মজুরের কাজ করবে। তাই তো যতই আমরা উন্নত কারখানার কথা বলছি, উন্নত শব্দটা বলছি, আসলে ওটা উন্নত টেকনোলজি এবং পুঁজি বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ একদমই প্রচুর তাই। মানুষ কাজ পাবে, প্রচুর মানুষ ভালো জিনিস পাবে, সেই ব্যবস্থাটা হচ্ছে না। অল্প মানুষ খুব ভালো জিনিস পাবে। হ্যাঁ ঠিক, যেমন শিক্ষা ব্যবস্থার আজ মানে দেখতে পাচ্ছি আমরা কোভিড এর ফলে যে শিক্ষা ব্যবস্থাকে যত পরিমাণ প্রাইভেটাইজ করে দেওয়া যায় যাতে সাধারণ মানুষের হাত থেকে বেসিক স্কুল জিনিসটা চলে যায় আর কি, সেই একদম সাধারণ মানুষ, অনেক মানুষ ভালো জিনিস পাবেন, এই ব্যবস্থাটা আগে ছিল। সেই জন্যই আমরা বলছি যে তখন বিজ্ঞানটা মানুষের বিজ্ঞান ছিল, এখন বিজ্ঞানটা ব্যবসার হাতিয়ার হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, আমাদের ওই জামা কাপড় গুলো কিন্তু দু একটা চাই, হ্যাঁ আমরা বাচ্চাদেরকে দেব যাতে তারা পরে একটু ফিডব্যাক দিতে পারে এবং পরে ভালো লাগবে গরমে, সেই জন্য। একটা ছোট্ট জিনিস রুমাল, এটা আমরা একটা রুমাল দেখাই। আর একটা ব্যাগ দেখো, এই যে ব্যাগটা, হ্যাঁ এই ব্যাগটাও আমার কাপড়ের, কটনের। তো আমরা যদি আমাদের মানে যখন কোথাও যাই প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করি, তো আমরা যদি একটা করে বাড়িতে নিজেরা বানিয়ে নিতে পারি তাহলে অনেকটাই আমাদের প্লাস্টিক ব্যবহার কম হয়ে যায়। একদমই তাই। আগে যেমন আমরা যখন বাজারে যেতাম তখন কিন্তু বাড়ি থেকে একটা ব্যাগ সঙ্গে নিয়ে যেতাম, এখন আমরা ব্যাগ নিই না, ওই প্লাস্টিকে করে নিয়ে চলে আসি। তো আমাদের এই হ্যাবিটটা যদি আমরা পরিবর্তন করি, আমাদের বাচ্চাদেরকে যদি শেখাতে পারি যে সঙ্গে যখনই যাবে কোথাও তখন একটা ছোট্ট ব্যাগ সঙ্গে নেওয়া, বিশেষ করে স্কুলের বাচ্চাদেরকে যদি একটা ছোট্ট ব্যাগ দেওয়া অভ্যেস করে দেওয়া যায়, যে যখন যেখানে যাও না কেন, মানে মায়ের সঙ্গে যাও, বাবার সঙ্গে যাও, অন্তত তারা মনে করিয়ে দেবে এই ব্যাগটাতে জিনিসটা নাও, তাই না? তাহলে তাদের বাচ্চারা মনে রাখে, বড়রাই ভুলটা বেশি করে, বাচ্চাদের মনে সবটাই থাকে। একদম। এবং আমরা বাচ্চাদের
বাচ্চাদের দোষারোপ করি, কিন্তু শিক্ষাটা তো আমরাই দিতে পারিনি না। আমরাই দিতে পারিনি, একদমই তাই। কারণ হ্যাঁ, আমরাই সেটাই। জীবনযাত্রাটা আসলে আমরা পরিবর্তন করিনি। আধুনিকতার চাকচিক্যে বড্ড বেশি ভেসে গিয়েছি। হ্যাঁ, একদম তো তাই। যে আসল জিনিসটার থেকে অনেকটাই পেছনে চলে এসেছি আমরা। আর একেবারে। আসলে আবার আমরা সবাই বলছি, মিলে হ্যাঁ, আবার যে একসাথে এক fine motor উদ্যোগ skills, নিয়ে আবার নতুন করে cross শুরু করি। এগুলো আমার তাঁতের একটা ব্যবস্থা, মানে সুতো কাটার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। কারণ স্কুল তো এখন অল্টারনেটিভ লার্নিং স্পেস না, স্কুল তো আর হ্যাঁ, স্বাভাবিক একদম। স্কুল নয়। এখন সেখানে অন্যান্য জিনিস শেখার একটা জায়গা, আর মানে প্রকৃতির থেকে শেখার বেশি ভালো শেখানো আর কে করতে পারবে। তো আমরা এই তাঁত সম্পর্কে আজকে যা শিখলাম তার একটা সামারি, একটা ভিডিও আমি শেয়ার করছি এখন, করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে